হ্যালো বন্ধুরা, আজ আবার একটি নতুন ট্যুর ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি লাল মাটির দেশ বীরভূম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ বীরভূম। সেই বীরভূম বোলপুর ঘুরে আজকে আমরা প্রায় কম বেশি 8-10টি স্পট দেখার চেষ্টা করব, যার মধ্যে অবশ্যই থাকবে সতীপীঠের মধ্যে ফুল্লরা মন্দির, কঙ্কালেশ্বরী মন্দির, বক্রেশ্বর, এছাড়াও পাথর চাপুরি, নীল নির্জন, মা ভাগ্নে পাহাড়, থাকবে ফসিল পার্ক। এছাড়াও কিছু আমরা রাজবাড়ি ঘুরব, যেমন রাজনগর রাজবাড়ি, হেতমপুর রাজবাড়ি, কালিকাপুর রাজবাড়ি, রায়পুর রাজবাড়ি, সাথে দেখার চেষ্টা করব ফসিল পার্ক। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি। সবার প্রথম আমরা পৌঁছাবো ফুল্লরা মন্দিরে। এই ফুল্লরা মন্দির লাভপুরে অবস্থিত, 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে দেবীর নিচের ঠোঁট বা অধর এখানে পড়েছিল। তা আমরা এই মূল ফটক থেকে এগিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। সামনেই পাবো একটি দিঘি, সেই দিঘি পেরিয়েই আমরা পৌঁছে যাব মূল মন্দিরে। দিঘির সামনে আমাদের একটু ফটো সেশন চলছিল। যাই হোক, এবার আমরা মূল মন্দিরে পৌঁছাচ্ছি। মূল মন্দিরে ঢুকে সবার প্রথম ডান দিকে পাবো ভৈরবনাথের মন্দির, ভিতরে আছে নাগ মন্দির, পঞ্চমন্ডির মন্দির। বলা হয়ে থাকে মাঘী পূর্ণিমাতে এখানে এক বিশাল বড় অনুষ্ঠান হয়, পুজো পার্বণও চলে, মেলাও বসে। মেলা মোটামুটি 1 মাস থাকে। তা এই পঞ্চমন্ডির যে আসন বা এই যে ফুল্লরা দেবী মন্দির, এর ইতিহাস সম্পর্কে বলতে গেলে এইটাই জানা যায় যে কাশী বেনারস মণিকর্ণিকা ঘাটে তপস্যা করতে করতে স্বপ্ন পান কৃষ্ণানন্দ গিরি সন্ন্যাসী মহাশয়। তিনি প্রথমে মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেন। পরবর্তীকালে রাগপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় 1302 বঙ্গাব্দে এই ফুল্লরা মন্দির প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে পঞ্চমন্ডির আসন। কিন্তু এই ফুল্লরা মন্দিরের সঙ্গে পঞ্চমন্ডির আসনের এক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বলা হয়ে থাকে এই পঞ্চমন্ডির যে আসন, এই আসনে কৃষ্ণানন্দ গিরি সন্ন্যাসী মহাশয় বসে তপস্যা করতেন। এই মন্দিরের পূর্ব নাম ছিল অটাট্টরাস মন্দির। পরবর্তীকালে এই মন্দিরে 5টি ফুল দিয়ে পুজো করা হয় বলে মাকে, দেবীকে, তাই এর নাম হয় ফুল্লরা মন্দির। এই মন্দির থেকে কিছুটা এগিয়েই এটা মূল মন্দির, যেখানে পূজার্চনা চলছে এবং ভিতরে এই অংশটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এইটি দেবীর নিচের ঠোঁট বা অধরের ন্যায় দেখতে। এই মন্দির থেকে সামান্য এগিয়েই আমরা পাবো ভোগঘর। সেই ভোগঘরেতে মোটামুটি সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত কুপন দেওয়া হয় এবং কুপনের মূল্য 30 টাকা। ভোগ খাওয়ানো শুরু হয় বেলা 1:30টা থেকে 2:30 পর্যন্ত। তবে যদি কেউ আসতে সামান্য লেট হয়, দেরি হয়, তাহলে খুব বেশি না হলেও 2-5 জন মন্দিরে ভোগ খেয়ে তারপরেও আপনারা কিন্তু সেই ভোগের মূল্য প্রদান করতে পারেন। এখানে থাকার মতো পশ্চিমবঙ্গ যে পর্যটন দপ্তর, তার গেস্ট হাউস আছে, সেখানে রাত্রিবাস করতে পারেন। এই মন্দির থেকে কিছুটা এগিয়েই আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিবের এক মূর্তি। বেরিয়ে এই গেট দিয়ে আমরা পৌঁছে যাব দেবী দহ দিঘি। বলা হয়ে থাকে এই দিঘিতে কখনো দিঘির যে জল, সেই জল কিন্তু কখনো শুকিয়ে যায় না। তাই এই হলো আজকের ফুল্লরা মন্দির দর্শন। এরপর এই ফুল্লরা মন্দিরে আমরা একটু পূজার্চনা দেব, ঘুরবো, টুকটাক ছবিও তুলব, ফটো সেশন তো আছেই। আমি আমার মা, বোন, ভগ্নিপতি, 2 ভাগ্নি সবাইকে নিয়ে এসেছি আজকে টুকটাক ঘোরার জন্য। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে রওনা দেব পাথর চাপড়ির উদ্দেশ্যে। আমরা এখন গাড়িতে করে পাথর চাপড়ি চললাম। পৌঁছে গেলাম সে তো শুভ্র দরবার পাথর চাপড়ি মসজিদ বা দাতা বাবা মাজার। অ্যাকচুয়ালি দাতা বাবা হলেন মোহাম্মদ শাহ মেহবুব, যিনি সুফি পীর। এই দাতা বাবার মাজারে নেই কোনো বৈষম্য, কোনো জাতপাতের ভেদাভেদ। মুসলিম ধর্মে সাধারণত 3 জনকে মানা হয়ে থাকে। প্রথমত নবী,
দ্বিতীয়ত পয়গম্বর, তৃতীয়ত অলি। নবী সর্বে সর্বা। পয়গম্বর হলেন আল্লাহর প্রেরিত ফরমান জারি করেন এবং অলি মানুষের মধ্যে এই ফরমানকে কার্যকর ও রূপদান করেন। শাহ মেহু শফিফি উনি হলেন অলি। এখানে আপাতত চারদিক আমরা ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি। আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। তা আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। ভিতরটা একটু অন্ধকার, ক্যামেরাটাও ঠিকঠাক করা হয়নি ভিডিওটা। এবার যাই হোক, আপনারা ভিতরের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা পূজা অর্চনা দিতে পারেন। সেখানে বাইরে দোকান আছে, চাদর নিয়ে আপনারা মাজারে দিতে পারেন। এরপর আমরা চললাম রাজনগর রাজবাড়ির উদ্দেশ্যে। এই রাজবাড়ির বর্তমানে ন্যূনতম ভগ্নাশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। যাই হোক, এখানে আমরা বেশিক্ষণ সময় না দিয়ে আমরা বেরিয়ে পড়ব বক্রেশ্বরের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যেই বক্রেশ্বর পৌঁছে গেলাম। বক্রেশ্বরে চলো ভিতরে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি, পার্কিং এবং লক রুমেরও ব্যবস্থা আছে। এন্ট্রি ফি 5 থেকে 10 টাকা, পার্কিং 10 টাকা থেকে 60 টাকা এবং লক রুমও 10 টাকা। এর ভিতরে সাধারণত অনেকগুলি যে গরম জলের উষ্ণ প্রস্রবণ আছে, তার মধ্যে দুধকুণ্ড, অগ্নিকুণ্ড, অমৃতকুণ্ড, শ্বেতগঙ্গা প্রভৃতি বিশেষভাবে উল্লেখিত। বিভিন্ন ভৌগোলিক কারণ এই সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়। আমি যতটুকু জানতে পেরেছি, এখানে পটাশিয়াম, সিলিকেট, ক্যালসিয়াম, ক্লোরাইড, সালফার ইত্যাদি খনিজ পদার্থ থাকার কারণেই এবং এই হিলিয়াম গ্যাসের জন্য এখানকার প্রস্রবণ একটু উষ্ণ এবং একটু এক ধরনের গন্ধ এখানে কিন্তু সবসময় বর্তমান। এখানে বলা হয়ে থাকে যে সতীর ভ্রূদয়ের মাঝের অংশ বা তৃতীয় চোখ পতিত হয়েছিল। তো এখানে 8 থেকে 9টি মোট, কেউ কেউ বলেন 8টি, কেউ কেউ বলেন 9টি এখানে কুণ্ড আছে। এখানে আমরা শিব মন্দির পাবো এবং মাকে পাবো মহিষী মর্দিনী রূপে। তাছাড়াও পাতালেশ্বর মন্দিরও দেখতে পাবো। আমরা এখন মূল মন্দিরের ফটকের সামনে চলে এসেছি। এখান থেকে সামান্য কিছু মিষ্টি নিয়ে, ফুল মালা নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে একটা কথা বলে রাখি, পান্ডাদের উপদ্রব খুবই আছে, আপনার পিছু ছাড়বে না। কিন্তু আপনারা যদি কয়েকজন মিলে আসেন, 2 দলে বিভক্ত হয়ে আপনারা মন্দির দর্শন করুন, মাকে দর্শন করুন। নতুবা এই পান্ডাদের জন্য আপনাদের কিন্তু অতিরিক্ত খরচ হয়ে যাবে অনেকটাই বেশি। আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরে পুজো দেওয়ার পর এখান থেকে চলে যাব। এটি হচ্ছে পাতালেশ্বর মন্দির। কিন্তু এই পাতালেশ্বরের মন্দিরে আমরা সামনে থেকে প্রবেশ করব না। আমাদের একজন অলরেডি ভিতরে চলে গেছে, তাকে আমার দেখা হয়ে গেছে, আগে বেরিয়ে গেছে, কিন্তু এখন আর তাকে খুঁজে পাচ্ছি না। সেই জন্য তাকে দেখি সে যেদিকে বাহির পথ সেদিকে আছে নাকি, যেখানে পেয়েছি সে ভিতরে না ঢুকে এখানে সব লোকেদের সঙ্গে গল্প করছে। আমার ভগ্নিপুত্র এই লাইনের সামনে দাঁড়িয়ে আছে, বিশাল লাইন। দেখি কোথায় গিয়েছিল। ঠিক আছে, লাইন আছে, এই লাইনের ভিতর থেকে এই লাইনটি দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছে। ভিতরে কত বড় লাইন। যাই হোক, আমার আরেকবার দর্শন হয়ে গেল। এবার আমরা নীল নির্জনের উদ্দেশ্যে চললাম। যদিও নীল নির্জনে বিশেষ কিছুই নেই, এটি একটি পিকনিক স্পট। শুধু একটি বিশাল বড় ড্যাম, এখানে শীতকালে সব পিকনিক করতে আসে বিভিন্ন দল। এই নীল নির্জন ছেড়ে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। তার মাঝে নীল নির্জনে আমাদের কিছু ফটোশ্যুট হবে, যেগুলো এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। এবার আমরা এই নীল নির্জন বক্রেশ্বর এখানে হালকা আমরা লাঞ্চ করে নিয়েছি। সেই লাঞ্চ করে এবার আমরা চললাম মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে পৌঁছে গেছি। এটি মহাভাগ্নে পাহাড়ের পার্কিং প্লট। এখানে পার্কিং করে আমাদের টিকিট কেটে এবার আস্তে আস্তে আমরা মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে যাব। এটি সেই মহাভাগ্নে পাহাড়ের এন্ট্রি গেট। আমরা আস্তে আস্তে চলেছি মহাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। এই মহাভাগ্নে পাহাড়ের প্রতিষ্ঠা সম্পর্কে 2টি মত পাওয়া যায়। প্রথমত বলা হয়ে থাকে যে লঙ্কা সেতু নির্মাণের সময় যখন হিমালয় থেকে রথে করে বিভিন্ন পাথর নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখান থেকে কিছু পাথর ছিটকে পড়েছিল। সেই পাথরগুলি হচ্ছে এই মহাভাগ্নে পাহাড়। এইটি হচ্ছে পাহাড়েশ্বর মন্দির।
এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি আছে বলা হয় প্রতিদিন এটি এক তিল করে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বলা হয়ে থাকে মহাদেব বিশ্বকর্মাকে এক রাতের মধ্যে এখানে একটি দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করতে বলেছিলেন, কিন্তু বিশ্বকর্মা সেটা করতে অসমর্থ হন, কারণ সূর্য উদয় হয়ে যায়। তাই সেই কারণেই এখানে বিভিন্ন যে পাহাড় প্রস্তরখণ্ড এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে। আমরা এই মন্দিরের ভিতরে, পাহাড়েশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করব। এবার আমরা চলেছি মহাভাগ্নে পাহাড়ের উপরে। এই মহাভাগ্নে পাহাড় একে কেন্দ্র করে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা পরিচালক সত্যজিৎ রায় মহাশয়, সন্দীপ রায় মহাশয় অনেক সিনেমার অভিনয় কিন্তু এখানে করেছেন। অভিযান, গোপীগাইন বাঘাবাইন, রবার্টসনের রূপী, গোসাইপুর সরগরম প্রভৃতি সিনেমার শুটিং কিয়দংশে এখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা শ্যামাঙ্গী কালী মন্দিরও পাবো, একটি শিবলিঙ্গ তো আমরা প্রথমেই দেখলাম। এরপর আমরা উপরে উঠে আস্তে আস্তে উপর দিকে চলেছি। উপর দিকে উঠে আমরা একদম মহাভাগ্নে পাহাড়ের উপরে উঠব। এখানেও একটি কালী মন্দির আছে। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মন্দিরের কিন্তু কালী মন্দির বলুন, শিব মন্দির বলুন, একদম অধ্যাত্ম প্রবণ রাজ্য। মৌন বাবা, এই সিঁড়ির নিচে জুতো খুলে আস্তে আস্তে কিন্তু উপরে ওঠার নিয়ম, কিন্তু অনেকেই জুতো পরে উঠছে। আমরা পৌঁছে গেছি মহাভাগ্নে পাহাড়ের একদম শৃঙ্গে। নামকে দিয়েছে না মামার নাম কামকে দিয়েছে? নাম দিয়েছে কি বলে পারলব দিয়েছে, পারলব দিয়েছে। এদের নাম কজন মামা নয় না, এই দুটো মামা ভাগ্নে সবাই বলে তো। সবাই ভালো। মামার নাম কি? মামার নাম আয়েন, ভাগ্নের নাম শ্রীকৃষ্ণ ভগবান। আচ্ছা, ভাগনা ভগবান। মামার থেকে ভাগ্নে বড়। আমাদের ভাগনা বড়। মামার তলে কোনো সাপন নেই, ফাঁকা আছে। এই মামা দাঁড়া, এ ভাগ্নে দাঁড়া, মামার ভাগ্নি দাঁড়া। হ্যাঁ, মামা ভাগ্নের ফটো হবে। আর এটা মামা। এখন আমি মামা আর ভাগ্নিদের নিয়ে ফটো তোলার সেশন শুরু হবে। এই যে প্রস্তরখণ্ডে বিভিন্ন প্লাস মাইনাস নাম লাভ চিহ্ন লিখে রেখেছে, এর দ্বারা কি স্থাপত্য ভাস্কর্য নষ্ট হয় না? এগুলো কি কোনো সভ্য সমাজে মানুষের রুচিশীলতার প্রতীক? এই বিষয়ে প্রশাসনকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা পাবো আসামের কামরূপ কামাখ্যার দেবীর যোনি বেদি তৈরি হয়েছে। বলা হয়ে থাকে এখান থেকে সদা সর্বদা এক জল নিঃসরণ হয়। সাথে নারায়ণের চতুর্দিকে শঙ্খচক্র গদাপদ্ম অঙ্কিত আছে। একটু দূরে আমরা কালা পাহাড় এবং হেতমপুর রাজবাড়িও দেখতে পাবো। এরপর আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে পড়ব ফসিল পার্ক ও কঙ্কালেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু এখানকার মানুষজনই বলল যে সামনেই জয়দেবের মেলা অনুষ্ঠিত হচ্ছে, তাই আমরা ওই দুটি স্পট আপাতত বন্ধ রেখে জয়দেবের মেলায় উপস্থিত হলাম। মেলাটি একটু ঘুরে দেখব, তারপরে কটা বাজছে ঘড়ির সময় অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। মেলাটি ঘুরতে অনেকটাই সময় লেগে গেল, সেই জন্য আমাদের আর বাকি স্পট ঘোরা হলো না। যাই হোক, আপনারা হাতে সময় থাকলে সন্ধ্যাবেলায় কঙ্কালেশ্বরী মন্দিরে সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন, যা এক কথায় অতুলনীয়, অনবদ্য। এছাড়াও ফসিল পার্ক তো অবশ্যই দেখবেন বিকালের দিকে। তাছাড়া থাকবে হেতমপুর, কালিকাপুর এবং রায়পুর রাজবাড়ি। তার মধ্যে কালিকাপুর রাজবাড়ি, যেখানে আমাদের অমিতাভ বচ্চন থেকে আরম্ভ করে বিভিন্ন বলিউড অভিনেতা, টলিউড বিভিন্ন অভিনেতার অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওর শেষে আপনাদের বিশেষ কিছু তথ্য প্রদান করে এই ভিডিওটি শেষ করব। আপনারা সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ, নমস্কার জানাই।